দেখলাম বাতির শিখা বাতাসের বেগে ভীষণভাবে কাঁপছে। ঠিক সেই মুহূর্তে দেখি টেবিলের উপর থেকে আমার হাত ঘড়িটা সরে যাচ্ছে আস্তে আস্তে। কোনো হাত দেখা যাচ্ছে না। ঘড়িটা চলে গেল। তড়াক করে লাফিয়ে উঠে এক হাতে রিভলভার আর অন্য হাতে ছোরাটা নিলাম। ঘড়ির মতো সেগুলোর অবস্থা হোক আমি চাই না। অস্ত্র হাতে আমি ঘরের চারিদিকে চোখ বুলোতে লাগলাম। ঘড়ির কোনো চিহ্ন নেই। বিছানার মাথার দিকে জোরে থেমে থেমে 3 বার স্পষ্ট আওয়াজ শুনলাম। সফটুনস এফএম বাংলা অডিও চ্যানেল আজ আপনাদের কাছে নিয়ে এসেছে আইরিশ সাহিত্যিক ব্রাম স্টোকারের লেখা গল্প দ্য হন্টেড রুম। সপ্তাহ 6 আগে এক ভদ্রলোক ও তার স্ত্রী একটা সাজানো গোছানো ফ্ল্যাটের খোঁজ করছিলেন। একটা নির্জন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা বাড়ির জানলায় বোর্ড ঝুলছে। তাতে লেখা আসবাবপত্রে সজ্জিত ফ্ল্যাট ভাড়া। পরিবেশ পছন্দসই হওয়ায় সপ্তাহখানেকের জন্য সেখানে একটা ফ্ল্যাট ভাড়া নিলেন, কিন্তু পুরো 3 দিনও সেখানে থাকতে পারলেন না। ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলেন। কোনো রকমে দ্বিতীয় রাতটা কাটিয়ে পরের দিন সকালেই সেই বাড়ির পরিচারিকাকে জানালেন এই ঘর তাদের পছন্দ হয়নি বলে তারা পুরো 1 সপ্তাহ থাকতে পারছেন না। পরিচারিকাটি বিরস বদনে বলল, আমি জানি কেন আপনারা থাকতে পারছেন না। আপনারা তাও অন্যদের থেকে বেশি দিন থেকেছেন। খুব কম লোকই এই ফ্ল্যাটে 2 রাত কাটিয়েছে। তবে আমি স্বীকার করছি তেনারা আপনাদের উপর সদয়। সেই তেনারা কারা? মৃদু হেসে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। কেন? তাঁরা যারা এই বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়, তারা যেই হোক না কেন, এসব নিয়ে আমি কিছু ভাবি না। অনেক দিন থেকেই আমি তেনাদের জানি, আর এও জানি তাঁরাই একদিন আমার মৃত্যুর কারণ হবে। এসব আমি পাত্তা দিই না। বয়স হয়েছে আমার, যে কোনো সময়েই মারা যেতে পারি। তখন তেনাদেরই একজন হয়ে যাব, আর এই বাড়িতেই থাকবো। পরিচারিকাটি এমন শান্ত সহজ স্বরে কথাগুলো বলল যে এ ব্যাপারে আর কথা বাড়াতে সাহস হলো না। 1 সপ্তাহের টাকা মিটিয়ে সেখান থেকে চলে এলেন ভদ্রলোক ও তার স্ত্রী। একদিন আমার এক পণ্ডিত ও দার্শনিক বন্ধু আমার কাছে ব্যাপারটা বলতেই আমি বললাম, তোমার কথা শুনে আমি বেশ কৌতূহল বোধ করছি। ভুতুরে বাড়িতে রাত কাটাতে আমি খুব মজা পাই। দয়া করে আমাকে সেই বাড়ির ঠিকানাটা দাও। আমার বন্ধু ঠিকানা দিয়ে বিদায় হলো। আমি সোজা সেই বাড়ির অভিমুখে রওনা দিলাম। এই জায়গাটা অক্সফোর্ড স্ট্রিটের উত্তর দিকে নিরিবিলি ভদ্রপাড়ায়। দেখলাম বাড়িটা বন্ধ, জানলায় বোর্ড নেই। দরজায় কড়া নাড়তেও কেউ সাড়া দিল না। আমি ফিরে চলে আসছি এমন সময় একটা ছোট ছেলে এসে আমাকে বলল, স্যার, আপনি কি এই বাড়ির কাউকে খুঁজছেন? হ্যাঁ, শুনেছিলাম বাড়িটা ভাড়া দেওয়া হবে। ভাড়া? যে পরিচারিকাটি থাকতো সে আজ সপ্তাহ 3 আগে মারা গেছে। আর কাউকে তো ওখানে থাকতে দেখিনি। যদিও মিস্টার জে অনেক চেষ্টা করেছেন। উনি আমার মাকে তার টুকিটাকি কাজ আর ওই বাড়িটার জানলা দরজাগুলো খোলা বন্ধ রাখার জন্য সপ্তাহে 2 পাউন্ড করে দিতে চেয়েছিলেন। মা রাজি হয়নি। রাজি হয়নি কেন? এই বাড়িটা ভুতুড়ে। যে বুড়ি পরিচারিকাটা এই বাড়িটায় থাকতো, একদিন লোকে দেখে সে তার বিছানায় ড্যাবড্যাবে চোখ মেলে মরে পড়ে আছে। তুমি মিস্টার জের কথা বলছো? সেই কি এই বাড়ির মালিক? হ্যাঁ হ্যাঁ। তো এখন কোথায় থাকে সে? জি স্ট্রিটে 10 নম্বর বাড়িতে। সে কি করে? মানে কোনো ব্যবসা আছে তার? না স্যার, তেমন কিছু তো করেন না। তিনি তো একা।
তথ্য দেওয়ার জন্য ছেলেটিকে কিছু বকশিস দিয়ে সেই ভুতুড়ে বাড়িটার কাছে জে স্ট্রিটে মিস্টার জের খোঁজে চললাম। সৌভাগ্য তাকে বাড়িতেই পেলাম। বেশ বয়স্ক লোক, চোখে মুখে বুদ্ধির ছাপ, চালচলনও আকর্ষণীয়। আমার নাম এবং আসার উদ্দেশ্য তাকে খোলাখুলি জানালাম। বললাম, শুনেছি বাড়িটা নাকি ভুতুড়ে। এমন সন্দেহজনক বাড়ি পরীক্ষা করার দারুণ ইচ্ছে। এক রাতের জন্য হলেও যদি বাড়িটা তিনি আমাকে ভাড়া দেন তো আমি বাধিত থাকব। তার বদলে তিনি যত ভাড়া চাইবেন আমি দিতে প্রস্তুত। মিস্টার জে সৌজন্য দেখিয়ে বললেন, স্যার, আপনার যতদিন ইচ্ছে বাড়িটা ব্যবহার করতে পারেন, ভাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি যদি এই অদ্ভুত ব্যাপারের কারণটা খুঁজে বের করতে পারেন, আমি তার জন্য কৃতার্থ হব। আমি এটা ভাড়া দিতে পারবো না, কারণ কেউ এখানে আসতে চায় না, এমনকি কোনো কাজ করার লোকও না। দুর্ভাগ্যবশত বাড়িটাতে শুধু রাতের নয়, দিনের বেলাতেও ভূতের তাণ্ডব নৃত্য হয়। বেচারা বুড়ি যে 3 সপ্তাহ আগে এখানে মারা গেছে, সে নিঃস্ব গরিব ছিল। তাকে আমি ওয়ার্ক হাউস থেকে নিয়ে আসি। ছোটবেলায় সে আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসতো এবং এক সময় সে আমার কাকার বাড়ি ভাড়া দিয়ে দেখাশোনা করত। সে লেখাপড়া জানা শক্ত মনের মহিলা ছিল। একমাত্র তাকেই আমি এ বাড়িতে থাকতে পীড়াপিড়ি করেছিলাম। বাস্তবিক তার এই হঠাৎ মৃত্যুতে আশেপাশে বদনাম ছড়িয়ে পড়ায় কাউকেই বাড়িতে রাখতে পারছি না। ভাড়াটে তো নয়। যদি কেউ বাড়ির কর ইত্যাদি দিতে রাজি হয় তো 1 বছরের জন্য তাকে আমি বিনা ভাড়াতেও রাখতে পারি। মানে কতদিন ধরে এই বাড়িটার এমন বদনাম? আমি ঠিক বলতে পারবো না, তবে অনেক বছরই হলো। সেই বুড়ি বলতো যখন সে এটা ভাড়া দিয়েছিল তার আগেও নাকি ভূতের অত্যাচার হতো। ধরুন 30-40 বছর আগে। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে আমার জীবন কেটেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতাম। গত বছর আমি ইংল্যান্ডে ফিরে আসি। কাকার সম্পত্তির সঙ্গে এই বাড়িটাও পাই। আমি বরাবরই এই বাড়িটা বন্ধ থাকতে দেখেছি এবং কাউকে এখানে বাস করতে দেখিনি। শুনেছিলাম একটা ভুতুড়ে বাড়ি, আর কেউই এই বাড়িতে থাকতে চায় না। তাদের সে কথা শুনে আমি আজগুবি গল্প মনে করে হেসেই উড়িয়ে দিই। এরপর বাড়িটা সারিয়ে রং করতে কিছু খরচপত্র করি। পুরনো আসবাবপত্রের সঙ্গে নতুন কিছু এনে এই বাড়িটাকে সাজাই। তারপর বিজ্ঞাপন দিয়ে 1 বছরের মধ্যেই ভাড়াটে পেয়ে যাই। প্রথম ভাড়াটে ছিল একজন অবসরপ্রাপ্ত কর্নেল। তার মাইনের অর্ধেক টাকা পেনশন হিসেবে পেত। সে তার পরিবারের সঙ্গে 1 ছেলে ও 1 মেয়ে নিয়ে আর 4-5 জন চাকর নিয়ে এখানে আসে। কিন্তু পরের দিনই তারা বাড়ি ছেড়ে চলে যায়। তারা এখানে অদ্ভুত কিছু দেখেছিল, যাতে তারা ভয় পেয়ে গিয়েছিল। তারপর আমি ওই বুড়িকে পরিচারিকা হিসেবে এখানে রাখি এবং তাকে ঘর ভাড়া নেওয়ার দায়িত্ব দিই। তবে আমি কখনো এখানে পরপর 3 রাত থাকার মতো ভাড়াটে পাইনি। তাদের গল্প আপনাকে না বলাই ভালো। আপনি বরং নিজেই বিচার করে দেখুন। তবে কিছু দেখার বা শোনার জন্য তৈরি হয়েই থাকবেন এবং তার জন্য যা যা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন মনে করেন করবেন।
আমি বললাম, ওই বাড়িতে অন্তত এক রাত কাটাবার জন্য আপনার নিজের কোনো আগ্রহ হয়নি? হ্যাঁ, কাটিয়েছি। এক রাত নয়, দিনের বেলায় একা 3 ঘন্টা। তবে একটা কথা খোলাখুলি বলি, প্রচণ্ড সাহস না থাকলে আমার একান্ত অনুরোধ, এক রাতও আপনি ও বাড়িতে কাটাতে যাবেন না। আমি বললাম, না না, বিপদের মধ্যে আমার সাহসের পরীক্ষা হয়ে গেছে, আর নিজের ওপর আমার বিশ্বাসও আছে। মিস্টার জে আর বিশেষ কিছু না বলে বাড়ির চাবিটা এনে আমাকে দিলেন। ধন্যবাদ জানিয়ে আমি চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমার একজন খাস ভৃত্য ছিল। সে ছিল খুবই স্ফূর্তিবাজ, নির্ভীক এবং কুসংস্কার মুক্ত যুবক। ডাকলাম তাকে। এফ, আমি বললাম, তোমার নিশ্চয়ই মনে আছে জার্মানিতে আমরা সেই পুরনো দুর্গে ভূত দেখতে না পেয়ে কিরকম হতাশ হয়েছিলাম। লোকে বলতো সেখানে স্কন্দকাটা ভূত আছে। দেখো, এই লন্ডন শহরে একটা বাড়ি আছে, শুনেছি সেখানে নাকি ভূত আছে। সেখানে আমি আজ রাত কাটাবো। আর যা শুনেছি তাতে নিঃসন্দেহে কিছু নিশ্চয়ই দেখা বা শোনা যাবে, হয়তো এমন কিছু যা সত্যিই ভয়ঙ্কর। তুমি কি আমার সঙ্গে ওখানে যেতে ইচ্ছুক? অবশ্যই স্যার। সে বেশ উৎফুল্ল হয়ে বলল, বেশ বেশ বেশ, ঠিক আছে, এই নাও বাড়ির চাবি, আর এই হলো ঠিকানা। ওখানে গিয়ে আমার শোবার জন্য একটা ঘর ঠিক করবে, ফায়ারপ্লেসে ভালো করে আগুন জ্বালাবে, বিছানা পরিষ্কার করে জানলা দরজা খুলে আলো বাতাস ঢোকার ব্যবস্থা করবে। আর হ্যাঁ, দেখো সেখানে বাতি ও জ্বালানি যেন থাকে। আমার রিভলভার আর ছুরিটা তুমি নিয়ে যাও। আমার অস্ত্রশস্ত্র ছাড়াও তুমি নিজেকে তৈরি রাখবে। যদি আমরা 1 ডজন ভূতের মোকাবিলা করতে না পারি, তবে বৃথাই আমরা ইংরেজ। সারাদিন আমি জরুরি কাজের মধ্যে এমন ডুবে রইলাম যে নৈশ অ্যাডভেঞ্চারের কথা ভাববার কোনো অবকাশ পেলাম না। একা একা আহার সারলাম এবং বেশ দেরি করেই অভ্যাস মতো খেতে খেতে পড়তে লাগলাম। যে বইটি আমি বেছে নিয়েছিলাম সেটা মেকলের একটা রচনা। সিদ্ধান্ত নিলাম বইটার সঙ্গে নিয়ে যাব। এই রচনা শৈলীর মধ্যে আধ্যাত্মিক উন্নতির যথেষ্ট অবকাশ রয়েছে এবং বিষয়বস্তুর মধ্যে প্রত্যক্ষ জীবনের কুসংস্কারের প্রতিষেধক হিসেবে এটা বিশেষ উপযোগী। রাত 9:30 নাগাদ বইটা পকেটে পুরে হাঁটতে হাঁটতে সেই ভুতুড়ে বাড়ির দিকে যেতে শুরু করলাম। আমার প্রিয় বুল টেরিয়ার কুকুরটাকেও সঙ্গে নিয়ে চললাম, খুব সাহসী। রাতে অন্ধকারে কোনো জায়গায় ইঁদুরের খোঁজ পেলে বা অদ্ভুত কিছু দেখলেই চিৎকার করে ওঠে। তখন গরমের রাত, তবে বাতাসটা ঠান্ডা, আকাশ মেঘাচ্ছন্ন। আকাশে সরু এক ফালি চাঁদ মৃদু আভা মেঘের ভেতর থেকে বেরোচ্ছে। অধিক রাতে মেঘ কেটে গেলে আলোটা উজ্জ্বল হয়ে উঠবে। গন্তব্যে পৌঁছে দরজায় কড়া নাড়তেই আমার চাকর এসে দরজা খুলে হাসি মুখে স্বাগত জানাল। সব ঠিক আছে স্যার, আর এই বাড়িটা বেশ আরামদায়ক। ও, আমি একটু হতাশ হয়ে বললাম, চোখে পড়ার মতো বিশেষ কিছু দেখনি বা শোনোনি নাকি? হ্যাঁ স্যার, অদ্ভুত কিছু শব্দ শুনেছি। যেমন? ওই আমার পেছনে পা ফেলে দ্রুত বেগে চলার শব্দ, 2-1 আমার কানের কাছে ফিসফিস করে কে যেন কি বলল, আর কিছু নয়। তুমি ভয় পাওনি? আমি একটুও নয় স্যার। এফের দুঃসাহসিকতা আমাকে একটা বিষয় নিশ্চিন্ত করল যে যাই কিছু ঘটুক না কেন সে আমাকে ছেড়ে যাবে না। আমরা হল ঘরের মধ্যে দাঁড়িয়ে, সদর দরজা বন্ধ, আমার মনোযোগ কুকুরটার দিকে। প্রথমে সে বেশ উৎফুল্ল হয়ে ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করল, কিন্তু তারপরেই বন্ধ দরজার কাছে গিয়ে মুখ নিয়ে কি যেন শুনতে লাগলো আর বাইরে বেরোবার জন্য দরজায় আঁচড়াতে লাগলো।
আমি তার মাথায় আদর করে চাপড় দিতে সে যেন পরিস্থিতিটা বুঝতে পেরে আমাকে ও এফকে অনুসরণ করল। বাড়ির ভেতরে সে আমার পায়ে পায়ে চলতে লাগলো। তার স্বাভাবিক অভ্যাস মতো অজানা জায়গায় অনুসন্ধিৎসু হয়ে আগে যাবার যে প্রবণতা, সেটা দেখা গেল না। আমরা প্রথমে নিচের তলার ঘরগুলো দেখলাম, তারপর রান্নাঘর, বিশেষ করে ভাঁড়ার ঘর। সেখানে দেখলাম 2-3টে বোতল ঝুড়িতে রয়েছে, চারদিক ঝুলে ভর্তি। বোঝা যায় অনেকদিন এখানে পরিষ্কার করা হয়নি। তবে ভূতেরা নিশ্চয়ই মদখোর নয়। নজর কাড়বার মতো আর কিছুই নেই। পিছন দিকে একটা ছোট্ট অপরিষ্কার বাগান, উঁচু পাঁচিল দিয়ে চারদিক ঘেরা। ধুলো ভর্তি পাথর বাঁধানো পথে যেখানেই আমাদের পা পড়ছে সেখানে দাগ রয়ে যাচ্ছে। এখানেই, এই অজানা আশ্চর্য পরিবেশের মধ্যে আমি প্রথম বিস্ময়কর একটি ব্যাপার লক্ষ্য করলাম। আমার সামনে দেখলাম হঠাৎ একটা পায়ের ছাপ ফুটে উঠেছে। থমকে দাঁড়িয়ে চাকরের হাতটা ধরে ইশারায় সেই দিক দেখালাম। সেই পায়ের ছাপের সামনে হঠাৎ আরেকটা পায়ের ছাপ ফুটে উঠল। আমরা দুজনেই দেখলাম। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। পায়ের ছাপও একটার পর একটা করে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। একটা ছোট পায়ের ছাপ, শিশুর পা। খুব স্পষ্ট না হলেও বুঝতে অসুবিধে হলো না যে সেটা নগ্ন পায়ের ছাপ। আমরা সামনের দেয়ালের কাছে যেতেই সেই অদ্ভুত ব্যাপারটা থেমে গেল। আমরা ফিরে আসার সময়ও সেটা আর দেখা গেল না। সিঁড়ি দিয়ে উঠে উপরতলার ঘরগুলো দেখলাম। খাবার ঘর, পিছন দিকের একটা ছোট ঘর, তার থেকেও ছোট আরেকটা ঘর, হয়তো কোনো চাকর থাকতো। সর্বত্র মৃত্যুর স্তব্ধতা বিরাজ করছে। তারপর আমরা ড্রয়িং রুমে ঢুকলাম। চারিদিক বেশ ঝকঝকে তকতকে। আমি একটা চেয়ারে বসলাম। এফ টেবিলের ওপরে একটা বাতি জ্বালিয়ে দিল। ঘরটাতে বেশ আলো হলো। তাকে দরজা বন্ধ করে দিতে বললাম। সে ঘুরতেই দেখলাম একটা চেয়ার নিঃশব্দে দ্রুত দেয়ালের কাছ থেকে সরে এসে আমার সামনে গজখানেকের মধ্যে এসে থেমে গেল। আরে, এই যে দেখছি মন্তর পড়া টেবিল ঘোরানোর থেকেও চমকপ্রদ। মনে মনে ভেবে হাসতে গিয়ে দেখলাম আমার কুকুরটা একটু পিছিয়ে এসে ঘেউ ঘেউ করে ডাকতে থাকলো। এফ ফিরে এলো। সে চেয়ার নড়ার ব্যাপারটা লক্ষ্য করেনি। সে কুকুরটাকে শান্ত করতে ব্যস্ত হলো। এই আস্তে আস্তে আস্তে। আমি চেয়ারের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছি। মনে হলো চেয়ারে বসে আছে বিবর্ণ নীলচে ধোঁয়াটে মানুষের মূর্তির এক দেহরেখা। কিন্তু সেটা এতই অস্পষ্ট যে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। কুকুরটাও এখন শান্ত হয়ে বসে রয়েছে। আমার সামনের চেয়ারটা সরিয়ে দেয়ালের কাছে নিয়ে যাও, আমি এফকে বললাম। এফ তাই করল। হঠাৎ ঘুরে সে বলল, আপনি কি স্যার? আমি কি? না, মনে হলো কেউ আমায় মারলো, এই কাঁধের ঠিক এইখানে। সে হাতটা দিয়ে জায়গাটা দেখালো। না, তবে এখানে কোনো জাদুকর রয়েছে। যদিও তাদের চালাকি ধরতে পারছি না, তবে আমাদের ভয় দেখাবার আগেই ওদের ধরে ফেলব। আমরা আর বেশিক্ষণ ড্রয়িং রুমে বসে থাকতে পারলাম না, কারণ ঘরটা ভীষণ স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা। উপরের ঘরে আগুনের সামনে বসার ইচ্ছা হলো। যাবার সময় ঘরটা তালা বন্ধ করে দিলাম। নিচের সব ঘরই পরীক্ষার পর তালা মেরে দিয়েছি।
উপরের ঘরটায় ভৃত্যটি আমার যে শোবার বন্দোবস্ত করেছে সেইটাই সব থেকে ভালো। ঘরটা বেশ বড়, রাস্তার দিকে দুটো জানালা। 4 পেয়ে ছোট বিছানাটা ফায়ার প্লেসের ঠিক উল্টো দিকে, আগুনের তাপ লাগছে। বাঁদিকে আমার বিছানা ও জানালার মাঝে দেওয়ালে মাত্র একটা দরজা। সেই দরজা দিয়ে পাশের ঘরে আমার ভৃত্যের সঙ্গে যোগাযোগ করা যাবে। ফায়ার প্লেসের দুধারে দুটো দেয়ালের সঙ্গে সাঁটানো দেয়াল আলমারি। আলমারিতে তালা লাগানো নেই। আমরা সে দুটো পরীক্ষা করে দেখলাম। মেয়েদের জামা কাপড় ঝোলানোর হুক ছাড়া আর কিছুই নেই। দেয়ালে ঘা মেরে দেখলাম সেটা নিরেট। ঘরগুলো দেখা শেষ করে আগুনের কাছে বসে শরীর গরম করতে লাগলাম। তারপর সিগারেটটা ধরিয়ে সমস্ত ব্যাপারটা মনে মনে ভাবতে লাগলাম। তখনও এফ আমার কাছে রয়েছে। সিঁড়ির মুখে দরজাটাও বেশ ভালোভাবেই বন্ধ। অবাক হয়ে আমার ভৃত্যটি বলতে লাগলো, স্যার, যখন আমি এখানে প্রথম আসি তখন অন্য সব ঘরের সঙ্গে এই দরজার তালাটা খুলে রেখেছিলাম। ভেতর থেকে তা বন্ধ হতে পারে না, কারণ এটা একটা... তার কথা শেষ হবার আগেই দরজাটা, যেটা আমরা দুজনের কেউই স্পর্শ করিনি, হঠাৎ আপনা থেকেই ধীরে ধীরে খুলে গেল। একই চিন্তা আমাদের দুজনের মনে, কোনো মানুষের চালাকি নয় তো। আমি দৌড়ে সেদিকে গেলাম। আমার পিছনে ভৃত্য। একটা ছোট্ট খালি আসবাবহীন ঘর। কতগুলো খালি বাক্স ও ঝুড়ি ঘরের এক কোণে পড়ে আছে। একটা ছোট জানালা, খড়খড়ি বন্ধ ফায়ার প্লেস নেই। আমরা যে দরজা দিয়ে ঢুকেছি সেটা ছাড়া আর কোনো দরজাও নেই। মেঝে কোনো কার্পেট নেই, অনেক দিনের পুরনো মেঝে। এবড়ো খেবড়ো উই ধরা, এখানে সেখানে জোড়াতালি দেয়া। কাঠের উপর সাদা দাগ দেখলেই বোঝা যায় কোনো মানুষ নেই এবং লুকিয়ে থাকার মতো ঘরে কোনো জায়গাও নেই। আমরা দাঁড়িয়ে ঘরের চারদিক দেখছি। এমন সময় যে দরজা দিয়ে আমরা ঢুকেছিলাম সেটা আস্তে আস্তে কোনো শব্দ না করেই বন্ধ হয়ে গেল। আমরা বন্দী হয়ে গেলাম। এই প্রথম সারা শরীরে ভয়ের শিরশিরানি অনুভব করলাম। আমার ভৃত্যটির কিন্তু তেমন কোনো অনুভূতি হলো না। ওরা আমাদের ফাঁদে ফেলতে পারবে না স্যার। আমি এক লাথি মেরে ওই ঝরঝরে পুরনো দরজাটা ভেঙে ফেলতে পারি। হাত দিয়ে খোলার চেষ্টা করো আগে। যে ভীতি আমাকে পেয়ে বসেছিল তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে বললাম, ততক্ষণে আমি জানলার খড়খড়ি খুলে দেখি বাইরে কি আছে। জানলার খড়খড়ি খুলে দেখি বাড়ির পিছন দিকের সেই বাগানটা দেখা যায় যার কথা আগেই বলেছি। জানলার নিচে কোনো আলসে নেই, সোজা দেয়াল নেমে গেছে। জানলা দিয়ে কোনো মানুষের পালাবার উপায় নেই, কারণ পা রাখার কোনো জায়গা না থাকায় তাকে একেবারে সোজা পাথরের ওপর গিয়ে পড়তে হবে। এর মধ্যে এফ দরজাটা খোলার বৃথা চেষ্টা করছে। সে আমার দিকে নীরবে তাকিয়ে দরজা ভাঙার জন্য আমার আদেশের অপেক্ষা করছে। এই রকম এক পরিস্থিতির মধ্যে পড়েও সে যে ভয় না পেয়ে এবং সাহস না হারিয়ে ধীর স্থির রয়েছে, তাতে তার প্রশংসা করতেই হয়। আমি তাকে অনুমতি দিলাম। যদিও সে একজন সবল পুরুষ, কিন্তু তার সর্বশক্তি নিষ্ফল হল। তার সজোর পদাঘাতে দরজা এক চুলো নড়ল না। হাঁপাতে হাঁপাতে সে চেষ্টা বাদ দিল। আমি তখন নিজে চেষ্টা করলাম, তাও কাজ হলো না। আবার আমার দেহ ভয় শিরশির করে উঠল। মনে হতে লাগলো ঘরের মেঝের ফাটল থেকে অদ্ভুত ভয়ঙ্কর এক নিঃশ্বাস সমস্ত ঘর ভরিয়ে তুলছে। দরজাটা যেন নিজের ইচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে খুলে গেল।
আমরা এক ধাক্কায় সিঁড়ির সামনে গিয়ে পড়লাম। দুজনেই একটা বিবর্ণ আলোর আভা দেখলাম, ঠিক মানুষের আকৃতির মতো কিন্তু আকারহীন। আমাদের আগে আগে সেটা সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠতে লাগলো। আমি আলোটা অনুসরণ করলাম। ভৃত্যটিও পেছন পেছন আসতে থাকলো। আলোটা উপরে উঠে ডান দিকে একটা ছোট্ট চিলেকোঠার ভিতরে ঢুকলো। দরজাটা খোলাই রইল। একই সঙ্গে আমিও ভিতরে ঢুকলাম। আলোটা একটা ক্ষুদ্র গোলকে পরিণত হয়ে জ্বলজ্বল করতে লাগলো। তারপর সেটা ঘরের কোণে বিছানার উপর কিছুক্ষণ থেকে কাঁপতে কাঁপতে অদৃশ্য হয়ে গেল। আমরা বিছানার কাছে এগিয়ে গিয়ে সেটা পরীক্ষা করলাম। একটা পুরনো খাট, যা সাধারণত চাকর বাকরেরা ব্যবহার করে। বিছানার কাছেই একটা খোলা ড্রয়ার, বিবর্ণ একটা সিল্কের রুমাল চোখে পড়ল। তাতে একটা সূঁচ গাঁথা রয়েছে, সেলাই কিছুটা হয়েছে। রুমালটা ধুলোয় ভর্তি। হয়তো এটা সেই বুড়ি পরিচারিকাটির। এই ঘরটা বোধহয় বুড়িটার শোবার ঘর ছিল। অন্য ড্রয়ারগুলো খুলে দেখার কৌতূহল হচ্ছিল। মেয়েলি কিছু পোশাক আর একটা ফিকে হলদে রঙের রিবনে দুটো চিঠি বাঁধা। চিঠি দুটো ছাড়া ঘরে লক্ষ্য করার মতো আর কিছু চোখে পড়ল না। আলোটাও আর দেখা গেল না। এবার আমরা যখন ঘর থেকে বেরোবার জন্য ঘুরে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় পরিষ্কার শুনতে পেলাম আমাদের আগে আগে পা ফেলার শব্দ হচ্ছে। আমরা অন্য চিলেকোঠাগুলো ঘুরে ঘুরে দেখলাম, সব শুদ্ধ 4টে ঘর। পায়ের শব্দটা সেই সময়েও আমাদের আগে আগে চলছে। কিছুই দেখা যাচ্ছে না, শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমার হাতে চিঠিগুলো রয়েছে। ঠিক যখন আমি সিঁড়ি দিয়ে নামতে যাব, স্পষ্ট অনুভব করলাম আমার হাতের কবজিটা যেন কেউ ধরেছে এবং মৃদু চাপ দিয়ে আমার হাত থেকে চিঠিগুলো নেবার চেষ্টা করছে। আমি আরো জোরে সেগুলোকে চেপে ধরে রইলাম। সে চেষ্টা থেমে গেল। আমরা আবার আমাদের শোবার ঘরে ফিরে এলাম। কুকুরটা আমাদের সঙ্গে যায়নি। সে আগুনের খুব কাছে কাঁপছে। চিঠিগুলো যখন পড়ছিলাম, তখন আমার ভৃত্যটি একটা ছোট বাক্স খুলে অস্ত্রগুলো বের করে আমার বিছানার মাথার দিকে একটা টেবিলের ওপর সেগুলোকে রাখল। তারপর সে কুকুরের কাছে গিয়ে তার গায়ে হাত বুলিয়ে তাকে শান্ত করতে লাগলো। কিন্তু মনে হলো সে যেন কিছুই গ্রাহ্য করছে না। চিঠিগুলো খুবই ছোট। তারিখ থেকে জানা গেল ঠিক 36 বছর আগের লেখা। সেগুলো কোনো লোক হয়তো তার কোনো মেয়ে বন্ধুকে লিখেছে, নতুবা কোনো স্বামী তার স্ত্রীকে লিখেছে। তাতে পূর্ব সমুদ্র যাত্রার উল্লেখ থেকে বোঝা যায় যে লেখক একজন নাবিক। বানানো হাতের লেখায় বোঝা যায় লোকটি অল্প শিক্ষিত, তবে ভাষা বেশ জোরালো। ভাষার আবেগের মধ্যে ভালোবাসার ইঙ্গিত রয়েছে, তবে মাঝে মাঝে কিছু অপরিস্ফুট দুর্বোধ্য গুপ্ত কথার ইঙ্গিতও রয়েছে, যা ভালোবাসার নয়, অপরাধের। আমাদের দুজনের দুজনকে ভালোবাসা উচিত, এই রকম একটা কথা আমার মনে পড়েছে। যদি সব কিছু ফাঁস হয়ে যায়, তবে প্রত্যেকেই আমাদের কি ভীষণ অভিসম্পাত করবে। আবার রাতে তোমার সঙ্গে আর কাউকে ঘরে থাকতে দিও না, কারণ তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো। আরেক জায়গায় যা ঘটে গেছে তার আর কিছু নেই। আমি তোমাকে বলছি, আমাদের বিরুদ্ধে কিছুই নেই যদি না মৃত পুনর্জীবন লাভ করে। এখানে লাইনের মধ্যে পাকা হাতে লেখা, বোধহয় মেয়ের,
তারা জানে। চিঠির শেষে পরের তারিখ দেওয়া একই মেয়ের হাতে লেখা ৪ জুন সমুদ্রে হারিয়ে গেল। চিঠিগুলো রেখে আমি চিন্তা করতে লাগলাম। আমার চিন্তাধারা আমার সমস্ত স্নায়ুকে দুর্বল করে তুলতে পারে, সেই ভয় মনকে আমি শক্ত করে তুললাম, যাতে আসন্ন রাতের যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারি। আমি উঠে পড়লাম। চিঠিগুলো টেবিলে রেখে আগুনটা একটু খুঁচিয়ে আরও গনগনে করে তুললাম। তারপর আবার মেকলের বই খুললাম। রাত 11:30 পর্যন্ত বেশ নিশ্চিন্ত হয়ে বই পড়লাম। তারপর বিছানায় শুয়ে আমার চাকরকে বললাম সে তার নিজের ঘরে শুতে যেতে পারে, তবে যেন সজাগ থাকে। তাকে দুটো ঘরের মাঝের দরজাটা খুলে রাখতে বললাম। আমার মাথার কাছে টেবিলের উপর দুটো বাতি জেলে একা ঘরে রইলাম। অস্ত্রের পাশে আমার হাত ঘড়িটা খুলে রেখে আবার মেকলে পড়তে শুরু করলাম। আমার বিপরীত দিকে আগুন জ্বলছে। কুকুরটা তার সামনে শুয়ে ঘুমোচ্ছে। মিনিট 20 পরেই অনুভব করলাম একটা ভীষণ ঠান্ডা হাওয়া আমার গালের পাশ দিয়ে বয়ে গেল। মনে হলো আমার ডান দিকে যে দরজাটা দিয়ে সিঁড়ির সামনে দালানের সঙ্গে যাতায়াত করা যায় সেটা বোধহয় খোলা রয়েছে, কিন্তু না, সেটা বন্ধ। বাঁ দিকে তাকালাম। দেখলাম বাতির শিখা বাতাসের বেগে ভীষণভাবে কাঁপছে। ঠিক সেই মুহূর্তে দেখি টেবিলের উপর থেকে আমার হাত ঘড়িটা সরে যাচ্ছে আস্তে আস্তে। কোনো হাত দেখা যাচ্ছে না। ঘড়িটা চলে গেল। তড়াক করে লাফিয়ে উঠে এক হাতে রিভলভার আর অন্য হাতে ছোরাটা নিলাম। ঘড়ির মতো সেগুলোর অবস্থা হোক আমি চাই না। অস্ত্র হাতে আমি ঘরের চারিদিকে চোখ বুলোতে লাগলাম। ঘড়ির কোনো চিহ্ন নেই। বিছানার মাথার দিকে জোরে থেমে থেমে 3 বার স্পষ্ট আওয়াজ শুনলাম। ততক্ষণে কুকুরটাও উঠে পড়ে থাবা গেড়ে বসেছে। কান দুটো সামনে পিছনে দ্রুত নাড়াচ্ছে। সে এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে যে আমার সমস্ত মনোযোগ তার উপরেই ন্যস্ত হয়ে রয়েছে। আস্তে আস্তে সে উঠে দাঁড়ালো। আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। কাঠ হয়ে দাঁড়িয়ে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। কুকুরটাকে দেখার মতো মানসিকতা বা সময় আমার ছিল না। আমার চাকর তার ঘর থেকে বেরিয়ে এসেছে। ভয় তার মুখের রেখা এমনভাবে বিকৃত হয়ে আছে যে রাস্তায় তাকে দেখলে আমি চিনতেই পারতাম না। সে আমার পাশ দিয়ে দ্রুত বেগে যেতে যেতে ফিসফিস করে বলল, পালান পালান, আমার পেছনে আসছে। সে দালানে যাবার দরজাটা খুলে সবেগে বেরিয়ে গেল। আমি তার পেছন পেছন দৌড়ে তাকে থামতে বললাম, কিন্তু সে মানা শুনল না। সিঁড়ির রেলিং ধরে 2-3টে সিঁড়ি লাফিয়ে নামতে লাগলো। সিঁড়ির মুখে দাঁড়িয়ে শুনলাম দরজা সজোরে খোলা ও বন্ধ হওয়ার আওয়াজ। আমি এই ভুতুড়ে বাড়িতে এখন একা। কয়েক মুহূর্ত ভেবে ঠিক করতে পারলাম না যে ভৃত্যের পদাঙ্ক অনুসরণ করব কিনা। তবে আমার অহংকার ও কৌতূহল এমন কাপুরুষের মতো পালিয়ে যেতে নিষেধ করল। আমি ঘরে আবার ফিরে এসে দরজাটা বন্ধ করে খুব সতর্কভাবে ভিতরের ঘরের দিকে এগোতে লাগলাম। তবে ভীতিকর কিছু ঘটল না। আমি দেওয়ালটা আবার পরীক্ষা করে দেখলাম, যদি কোনো গুপ্ত দরজার খোঁজ মেলে, কিন্তু কোনো চিহ্নই দেখতে পেলাম না। এমনকি যে বাদামি কাগজ দিয়ে দেয়াল মোড়া আছে তার মধ্যেও কোনো সেলাই চোখে পড়ল না। তাহলে কি করে এই বস্তুটি, সে যাই হোক না কেন, যা চাকরটাকে ভয় পাইয়ে দিয়েছে, ঘরের মধ্যে ঢুকল? আমার ঘরে ফিরে এসে মাঝের খোলা দরজাটা বন্ধ করে আগুনের সামনে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে প্রতীক্ষা করতে লাগলাম। দেখি
কুকুরটা দুটো দেয়ালের কোণে এমনভাবে দেয়ালে পিঠ দিয়ে শরীরটাকে কুঁচকে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন সে দেয়ালের ভেতরে ঢুকে যেতে চাইছে। তার কাছে গিয়ে তার সঙ্গে কথা বললাম। বেচারা পশু ভয় একেবারে গুটিয়ে গেছে, দাঁতগুলো বেরিয়ে পড়েছে, মুখের দুপাশ দিয়ে লালা ঝরছে। তাকে আদর করতে গেলে নিশ্চয়ই আমাকে কামড়ে দিত। সে যেন আমাকে চিনতেই পারছে না। জন্তুটাকে শান্ত করবার সব চেষ্টাই বৃথা হলো বলে ওকে একা থাকতে দিলাম। আমার অস্ত্রগুলো আগুনের পাশে টেবিলের ওপর রেখে আবার মেকলে পড়তে শুরু করলাম। বিস্ময়কর ও অবিশ্বাস্য কোনো কিছুই পরীক্ষা নিরীক্ষার সঙ্গে আমি যথেষ্ট পরিচিত বলে এরকম পরিস্থিতির মধ্যে পড়েও আমার মনটা বেশ শক্ত করে তুললাম, অথবা বলা যেতে পারে মনে সাহস আনলাম। পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা রকম অদ্ভুত ও অচিন্তনীয় ব্যাপার প্রত্যক্ষ করেছি। অদ্ভুত সব ব্যাপার যা বললে একেবারেই বিশ্বাস হবে না বা অতি প্রাকৃতের পর্যায়ভুক্ত হবে। আমার মতে অতিপ্রাকৃত শক্তি এক অসম্ভব জিনিস। অতিপ্রাকৃত বলতে যা বোঝায় সেটা প্রকৃতির নিয়ম সংক্রান্ত কিছু, যার সম্বন্ধে আমরা একেবারে অজ্ঞ। সুতরাং আমার সামনে যদি ভূতের আবির্ভাব হয়, সেটা হয়তো অতিপ্রাকৃত কোনো শক্তিই হবে। আমার বইয়ের পাতা ও আলোর মাঝে যেন কিসের একটা ছায়া। ক্রমে পাতাটা অন্ধকারে ঢাকা পড়ে গেল। মুখ তুলে তাকালাম, যা দেখলাম আমার পক্ষে বর্ণনা করা দুরূহ। শূন্যে একটা আবছা অন্ধকার মূর্তি। সেটা যে ঠিক মানুষের তা বলা যাবে না, তবে কিছুটা সেই রকম আকৃতি, একটা মানুষের ছায়ার মতো। সেই মূর্তিটা এত বিরাট যেন তার মাথাটা কড়ি কাঠে গিয়ে ঠেকেছে। তার দিকে তাকিয়ে আমার শরীরের মধ্যে শীতল শিহরণ খেলছে। সামনে একটা বড় বরফের চাই থাকলেও আমি হয়তো এমন কাঁপতাম না। সেদিকে তাকিয়ে লক্ষ্য করলাম দুটো জ্বলন্ত চোখ আমার দিকে দেখছে। সেটা অদৃশ্য হয়ে গেল, তবে অন্ধকারের মধ্যে দুটো ফিকে নীল রঙের রশ্মি মাঝে মাঝে দেখা যেতে লাগলো। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। নিজের মনেই ভাবতে লাগলাম, এটাই কি ভয়? না, এটা তো ভয় নয়। উঠতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হলো বিশাল কোনো ওজন আমার মাথায় চাপিয়ে দিয়ে আমাকে বসিয়ে রাখা হয়েছে। আমি শারীরিক ও মানসিক ক্ষমতা হারিয়ে ফেললাম। ক্রমে ভয় কাঠ হয়ে যেতে লাগলাম। কিন্তু ভেতরের আরেকটা সত্তা আমাকে যুক্তি দিয়ে বলল, না, ভয় না পেলে আমার কোনো ক্ষতি হবে না। আরেকটি সত্তাও একে মানতে চাইল না। এটা একটা মায়া, ভয় নয়। প্রচণ্ড মানসিক শক্তি প্রয়োগ করে অবশেষে আমার হাতটা টেবিলে রাখা অস্ত্রের দিকে বাড়াতে সক্ষম হলাম। আর তখনই আমার হাত ও কাঁধে হঠাৎ একটা ধাক্কা খেলাম। আমার হাত অসাড় হয়ে পাশে ঝুলে পড়ল। এই অবস্থায় লক্ষ্য করলাম বাতির শিখাটা ক্রমে কমে আসছে, তবে একেবারে নিভে গেল না। ফায়ারপ্লেসের আগুনও ঠিক একইভাবে কমে আসতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে সারা ঘর অন্ধকারে ডুবে গেল। অন্ধকার ঘরের মধ্যে বসে সেই আবছা বস্তুর ভয় আমার মন থেকে কিছুতেই তাড়াতে পারলাম না। ক্রমে আমার সমস্ত স্নায়ুমণ্ডলীতেই ভয়ের প্রতিক্রিয়া দেখা দিল। প্রকৃতপক্ষে আতঙ্ক এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যে হয় আমার সমস্ত ইন্দ্রিয় শক্তি হারিয়ে ফেলব, না হয় সম্মোহিত হয়ে আমি ফেটে পড়ব। সত্যি আমি বিস্ফারিত হয়েছিলাম। আমার গলা দিয়ে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। মনে পড়ে গেল এক সময় আমি বলেছিলাম, আমি ভয় করি না, আমার আত্মা ভয় পায় না, এবং একই সময়ে আমার শক্তি ক্রমেই বেড়ে উঠেছিল। সেই গভীর অন্ধকারেও আমি একটা জানালার দিকে ছুটে গিয়ে জানালার পর্দা ছিঁড়ে ফেললাম। জানালার পাল্লা দুটো হাট করে খুলে দিলাম।
আমার তখন একটা মাত্র চিন্তা, আলো, আলো চাই, আলো। আকাশে চাঁদ উঠেছে, পরিষ্কার শান্ত তার আলো। ওপরে চাঁদের আলো আর নিচে নির্জন রাস্তায় গ্যাস লাইটের আলো। পেছনে ফিরে ঘরের ভিতরটা দেখলাম। ঘরের কিছুটা অংশে চাঁদের হালকা আলো এসে পড়েছে, কিন্তু অন্ধকার বস্তুটা আর নেই। শুধু একটা অস্পষ্ট ছায়া দেখতে পেলাম। মনে হলো সেটা আমার সামনের দেয়ালেরই ছায়া। তারপর হঠাৎ আমার নজর এলো টেবিলের তলা থেকে একটা হাত উঠে এসেছে, কবজি অবধি দেখা যাচ্ছে। মনে হলো আমারই মতো রক্ত মাংসে গড়া একটা বয়স্ক লোকের হাত, রোগা, কোঁচকানো, ছোট একজন মহিলার হাত। হাতটা খুব আলতোভাবে টেবিলের ওপর রাখা চিঠি দুটো ধরে আছে। হাত ও চিঠিগুলো হঠাৎই অদৃশ্য হয়ে গেল। আবার সেই মাপা 3টে টোকার আওয়াজ শুনতে পেলাম, যা সেই অদ্ভুত ঘটনা শুরু হওয়ার আগে শুনতে পেয়েছিলাম। ধীরে ধীরে শব্দটা মিলিয়ে যেতেই সমস্ত ঘরটা কেমন অল্প কাঁপতে লাগলো। আর সেই সঙ্গে ঘরের শেষ দিকে মেঝে থেকে বুদবুদের মতো আলোর ফুলকি উঠতে আরম্ভ করলো। বিভিন্ন রঙের, সবুজ, হলদে, লাল, উপরে নিচে, এপাশে ওপাশে, চারিদিকে সেই আলোক ফুলকিগুলো ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। দেয়াল থেকে অদৃশ্য একটা চেয়ার এগিয়ে টেবিলের সামনে এসে থেমে গেল। পরক্ষণে সেই চেয়ারে একটা মহিলার অবয়ব ফুটে উঠতে লাগলো। সেটা যেন জীবন্ত, অথচ মৃত্যুর মতোই ভয়ঙ্কর। মুখটা কোনো যুবতীর, একটা আশ্চর্য শোকাবহ সৌন্দর্য সেই মুখে। গলা ও কাঁধ খালি, বাকি শরীরটা একটা আলগা মেঘের মতো সাদা কাপড়ে ঢাকা। কাঁধের ওপর ছড়ানো চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করছে। তার চোখ দুটো কিন্তু আমার দিকে নেই, দরজার দিকে তার দৃষ্টি। কিছু যেন শুনছে, লক্ষ্য করছে, কারোর জন্য অপেক্ষা করছে। পিছনের দিকে ছায়াটা ক্রমে আরও গাঢ় অন্ধকার হয়ে আসছিল এবং আমার মনে হলো আমি যেন দুটো জ্বলন্ত চোখ দেখছি। দৃষ্টি তার চেয়ারে বসা মূর্তিটার দিকে। দরজায় আরেকটা মূর্তির আবির্ভাব ঘটল। সেই রকম স্পষ্ট, সেই রকম ভয়ঙ্কর একটা মানুষের, একজন যুবকের মতো। গায়ের পোশাকটা মনে হলো গত শতাব্দীর বা সেই ধরনের। ঠিক যখন পুরুষ মূর্তিটা নারী মূর্তিটার দিকে এগোচ্ছিল, তখন সেই অন্ধকারের ছায়া সামনের দিকে এগিয়ে এলো। মুহূর্তের মধ্যে 3টি মূর্তি অন্ধকারে ডুবে গেল। আলোটা আবার সেই দিকে দেখা যেতেই দেখা গেল দুজনের মধ্যে সে দাঁড়িয়ে দুজনকেই ধরে রয়েছে। নারী মূর্তিটির বুকে রক্ত রেখা, লোকটা ভুতুড়ে তলোয়ারের ওপর ঝুঁকে রয়েছে। তার ঘাড় থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। মাঝের অন্ধকারে মূর্তিটা সেই রক্ত খাচ্ছে। হঠাৎ তারা সকলেই অদৃশ্য হয়ে গেল, আর বুদবুদের মতো আলোর ফুলকি ঘুরতে ঘুরতে ক্রমশ সেগুলো বড় হতে লাগলো। ফায়ারপ্লেসের ডান দিকের দরজাটা নিঃশব্দে খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একজন বয়স্কা মহিলা। তার হাতে তখনও চিঠিগুলো। তার পেছনে পায়ের শব্দ শোনা গেল। সে ঘুরে দাঁড়িয়ে কিছু শোনার চেষ্টা করল। তারপর সে চিঠিগুলো খুলে মনে হলো পড়ছিল। তার কাঁধের ওপর দিয়ে একটা ফ্যাকাশে মুখ দেখা গেল। বহুদিন জলে ডুবে থাকা একজন মানুষের মুখ, বিবর্ণ, ফুলো, ভেজা চুলে জলজ আগাছা জড়ানো। দেখলাম মহিলার পায়ের কাছে একটা ছোট্ট শবের মতো আকৃতি পড়ে রয়েছে। তার পাশে গুটি সুটি মেরে একটা শিশু, দারিদ্র পীড়িত দুস্থ শিশু, গাল দুটো শুকনো, চোখে ভয়ঙ্কর প্রতীক। বয়স্কা মহিলাটির মুখের দিকে তাকাতেই দেখলাম তার মুখে কোঁচকানো দাগ উবে গেছে এবং যুবতীর নিটোল মুখ ফিরে এসেছে। কঠিন চোখ, স্থির সেই ছায়ামূর্তি আবার ছুটে এসে সকল মূর্তিকে আগের মতো অন্ধকারে ঢেকে ফেলল। আবার ঘরটা কেঁপে কেঁপে উঠল।
আবার 3 বার টোকার শব্দ শোনা গেল। তারপর আবার সবকিছু অন্ধকারের মধ্যে মিশে গেল। অন্ধকার থেকেই সব কিছুর আবির্ভাব, আবার অন্ধকারের মধ্যেই সব কিছু মিলে মিশিয়ে গেল। অস্পষ্টতা দূর হতেই ছায়াগুলোও চলে গেল। ফায়ারপ্লেসে আগুন গনগন করে উঠল, বাতির শিখা আবার উজ্জ্বল হলো। সারা ঘরটায় আবার শান্ত ভাব ফিরে এলো। সবকিছুই তখন পরিষ্কারভাবে দেখা যেতে লাগলো। 2টো দরজা তখনও বন্ধ। ভৃত্যের ঘরটা তালা দেয়া। দেয়ালের কোণে কুকুরটা হাত পা ছড়িয়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম কুকুরটা মারা গেছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, জিভটা মুখ থেকে বেরিয়ে পড়েছে। চোয়ালের দুপাশে ফেনা। কুকুরটাকে আগুনের কাছে নিয়ে এলাম। প্রিয় কুকুরটার এরকম মৃত্যুতে ভীষণ কষ্ট হচ্ছিল। তার মৃত্যুতে নিজেকে দায়ী মনে হচ্ছিল। আমার ধারণা ভয়ে বেচারা মারা গিয়েছে। সব থেকে যেটা আমার কাছে আশ্চর্য লাগলো সেটা হচ্ছে ঘাটটা তার ভাঙা। কেউ যেন তার ঘাটটা মুটকে দিয়েছে। আরেকটা অদ্ভুত ঘটনা, আমার ঘড়িটা যে রহস্যজনকভাবে উধাও হয়েছিল সেটা আবার টেবিলে ফিরে এসেছে। তবে ওটা বন্ধ হয়ে আছে, চলছে না। বাকি রাতটুকুর মধ্যে আর কিছুই ঘটল না। দিনের আলো না ফোটা পর্যন্ত আমি সেই ভুতুরে বাড়িতেই ছিলাম। চলে আসবার আগে সেই ছোট্ট ঘরটা আর একবার দেখতে গেলাম, যেখানে আমি ও আমার চাকর কিছুক্ষণের জন্য আটকে যাই। আমার দৃঢ় বিশ্বাস, যদিও এই বিশ্বাসের সঠিক কারণ ব্যাখ্যা করতে পারবো না, এই ছোট্ট ঘরটা থেকেই ভুতুড়ে কাণ্ডের সব কিছুর উৎপত্তি, যা আমি নিজে চোখে দেখেছি এবং সারা শরীর ও মন দিয়ে অনুভব করেছি। যদিও দিনের আলোয় আমি এই ঘরে ঢুকেছি, জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে, তবু মেঝে দাঁড়িয়ে আমার গা ভয়ে শিরশির করে উঠল, কারণ গত রাতে ভয়ঙ্কর অভিজ্ঞতা এই ঘরেই হয়েছে। সত্যি বলতে কি, আধ মিনিটের বেশি আমি সেই ঘরেই থাকতে পারিনি। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সেই পায়ের শব্দ শুনতে পেলাম। যখন সদর দরজা খুললাম তখন স্পষ্ট একটা চাপা হাসির শব্দ কানে এলো। বাড়ি ফিরে আমার পালিয়ে যাওয়া চাকরকে দেখতে পেলাম না। এমনকি 3 দিন তার কোনো খবরও পেলাম না। 3 দিন বাদে লিভারপুল থেকে তার একটা চিঠি পেলাম। প্রিয় মহাশয়, সবিনয় নিবেদন এই যে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি জানেন আমি কিভাবে পালিয়ে এসেছি। আমার শরীর ভালো নেই। কর্মক্ষমতা ফিরে পেতে আমার বেশ কয়েক বছর সময় লাগবে। আমি মেলবোর্নে আমার শ্যালকের কাছে যাচ্ছি। জাহাজ আগামীকাল ছাড়বে। আমি এখন কোনো কাজ করি না, তবে মাঝে মাঝে হঠাৎ ভয় পেয়ে চমকে উঠি। মনে হয় আমার পেছনে যেন কেউ রয়েছে। আপনার কাছে আমার বিনীত প্রার্থনা মহাশয় যে আমার জামা কাপড় ও পাওনা মাইনে আমার মায়ের নামে ওয়ালওয়ার্নে পাঠিয়ে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকব। সফটুনস FM বাংলায় শুনলেন আইরিশ সাহিত্যিক ব্রাম স্টোকারের লেখা গল্প দ্য হন্টেড রুম। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু। অন্যান্য চরিত্রে রয়েছেন সঙ্গীতা গাঙ্গুলি, অঞ্জন রায়চৌধুরী। শব্দগ্রহণে মিলন কুমার প্রধান। ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস কৌশিক পাইন। পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি। সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল। প্রচার ও অলঙ্করণে সফটুনস।